মায়ের ভীষণ অসুস্থতার পরও তারেক রহমান দেশে ফিরছেন না। এ নিয়ে তৈরি হয়েছে নানা রকম প্রশ্ন, সমালোচনা এবং বিতর্ক। এছাড়াও এ নিয়ে নোংরা রাজনীতিও শুরু হয়েছে। সে বিষয়ে আজকে কথা বলতে চাই। প্রথমেই যেসব প্রশ্ন সামনে এসেছে বা বিতর্কের বিষয় জন্ম দিয়েছে সেগুলো একের পর এক বলতে চাই, এরপরে সেগুলো বিশ্লেষণ করতে চাই। প্রথমে এসেছে তারেক রহমানের হাতে যদি দেশের হাল চায় তাহলে দেশ কতটা বিপদের মুখে পড়বে। কেননা যে তার মায়ের অসুস্থতার কারণেও দেশে ফিরছে না, সে তাহলে দেশের মানুষের নিরাপত্তা কিংবা ক্ষমতায় গেলে দেশের মানুষকে বা দেশের মানুষের পাশে কতটা আসবে, এমন প্রশ্ন এসেছে। এটা কেউ কেউ প্রশ্ন তুলছেন। এরপরে যে প্রশ্নটি এসেছে যে তারেক রহমানের দেশে ফেরা একক তার সিদ্ধান্ত নয়, তাহলে এখানে একক সিদ্ধান্ত না হলে সিদ্ধান্তটা কার কার হাতে আছে। ওকে, এরপরে যেটা বিষয় আসতে চাই যে অনেকেই প্রশ্ন তুলছেন যে তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে কোনো বাধা আছে কিনা অন্তর্বর্তী সরকারের। এরপরে প্রশ্নে যেতে চাই যে তার যে নিরাপত্তার কথা বলা হয়েছিল সেই নিরাপত্তার প্রস্তুতি কি এখনো শেষ হয়নি, যার কারণে তিনি দেশে ফিরছেন না। এরপরে কেউ কেউ বলছেন যে তার দেশে না ফেরার পেছনে কোনো বিদেশি শক্তির প্রভাব আছে কিনা। দেখুন, এই বিদেশি শক্তির প্রভাব বিষয়টি নিয়ে যদি আলোচনা করতে চাই, বিবিসি বাংলা একটি বিস্তারিত সংবাদ লিখেছে তারেক রহমানের দেশে ফেরার বাধা নিয়ে। আপনারা ইতিমধ্যে হয়তো অনেকে দেখেছেন, অনেকে হয়তো দেখেননি। সেই জায়গাটিতে স্পষ্টভাবে তারা লিখেছেন যে তারা ধারণা করছেন তার দেশে না ফেরার পেছনে ভারত এবং আমেরিকার হাত রয়েছে। এবং দেখেন, এই সংবাদটি কিন্তু একেবারে যে পরিপূর্ণ বা একদম মানুষ বিষয়টি পড়লে পরিপূর্ণভাবে বুঝতে পারবে এমনটা না। তারা বলেছেন মনে করা হচ্ছে, ধারণা করা হচ্ছে, মানে টোটাল বিষয়টা একটা প্রেডিকশনের ওপরে। আসুন সে বিষয়ে আসবো, কিন্তু তার আগে একটু বলতে চাই প্রথম যে প্রশ্নটি করেছিলাম যে তারেক রহমান তার মায়ের ভীষণ অসুস্থতায় দেশে ফিরছেন না, তাহলে তার হাতে আমাদের দেশের মানুষ, দেশের ক্ষমতা কতটা নিরাপদ। দেখেন, এই বিষয়টা যদি বলতে চাই, এটা অনেক ইনফ্লুয়েন্সাররা এই প্রশ্ন তুলছেন, অনেকেই প্রশ্ন নিয়ে কথা বলছেন। আমার মনে হয় এই প্রশ্নটি কিঞ্চিত ভুল। কেননা তারেক রহমানের হাতে দেশের মানুষ নিরাপদ কিংবা দেশের মানুষের পাশে আসবেন সেটা কখন, যখন তিনি নির্বাচিত সরকার তখন। বর্তমানে তারেক রহমান কি বাংলাদেশের নির্বাচিত সরকার? তিনি একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে আছেন। তার উপর তিনি বাংলাদেশের বাইরে দীর্ঘ সময় প্রবাস জীবন অতিবাহিত করছেন। আপনারা জানেন 1/11 সময়ের যে ঘটনা, সেই ঘটনার পর থেকে তিনি বাংলাদেশের বাইরে অবস্থান করছেন। এবং এখানে যে বিষয়টি সেটি হচ্ছে যে যখন তিনি একটি রাজনৈতিক দলের প্রধান, তখন কিন্তু তার বাংলাদেশে আসার ক্ষেত্রে অনেক ধরনের নেগোশিয়েট করতে হচ্ছে। কারণ বর্তমানে বাংলাদেশে একটি ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে। এই গভর্নমেন্টকে অনেক কিছু বুঝিয়ে পেছনের জায়গা থেকে অনেক বিষয় কনভিন্স করে কিন্তু তাকে এগোতে হচ্ছে বা তাকে দেশে আসতে হবে। কিন্তু যখন তারেক রহমান বাংলাদেশের নির্বাচিত কোনো একটি দলের প্রধান হিসেবে দেশের প্রধানমন্ত্রী হবেন এবং সেটি বিপুল সংখ্যক ভোটে হবেন, কেন বিপুল সংখ্যক ভোটে বলছি, তার এগেনস্টে অপোনেন্টে যেসব দল আছে, আপনি যদি চিন্তা করেন যে এনসিপি, জামায়াতে ইসলামী, আপনার কি মনে হয় যে এই মুহূর্তে তারা বিপুল সংখ্যক ভোটে সরকার গঠন করতে পারবে? এবং অনেকেই এ বিষয়ে প্রশ্ন তোলেন, কিংবা আমিও মনে করি যে আসলে নির্বাচন যদি হয়, নির্বাচন হওয়ার পর জামাত আসলে সংখ্যাগরিষ্ঠ আসন সংখ্যা পাবেন কিনা, এটি নিয়েও একটি সন্দেহের বিষয় রয়েছে। সরকার গঠন করার বিষয়টিটা আরো অনেক দূরের ক্ষেত্রে ব্যাপারটি। তো তারেক রহমান দেশের মানুষের স্বতঃস্ফূর্ত ভোট, অর্থাৎ কোনো ধরনের কারচুপি ছাড়া, কারণ আমাদের কাছে এখন বিএনপি ছাড়া বিকল্প কিছু নাই। আপনি দেশকে এখন যদি সঠিক একটি নেতৃত্বের জায়গায় আনতে চান, তাহলে এখন আপনি দেখান যে এই দলটার বাইরে আপনি কোন দলকে ভোট দিবেন, কোন দলকে আনার ক্ষেত্রে আপনি সমর্থন দেন, বা কোন দল আসতে পারে ক্ষমতায়। আপনি জাস্ট আপনার নিজস্ব যে সিক্স সেন্স আছে, আপনার রাজনীতি বোঝার কোনো দরকার নেই। আপনি জাস্ট খালি আপনার নিজেকে প্রশ্ন করে এই জিনিসটাই ভাবুন। ওকে, এবার আসি, যদি তিনি সরকার নির্বাচিত হন, আমি ধরে নিলাম তিনি সরকার নির্বাচিত যদি হন, তার দল যদি ক্ষমতায় আসে, তাহলে সাধারণ মানুষের বিপুল সংখ্যক ভোটে তিনি জয়ী হবেন। তাহলে বিপুল সংখ্যক ভোটে জয়ী একজন প্রধানমন্ত্রী কিভাবে তখন এই বিদেশি শক্তি
বা একক সিদ্ধান্তের বিষয় বা অন্যকে অনেক কিছু বুঝিয়ে কনভিন্স করার জায়গায় থাকবে? কারণ সে তো একটা নির্বাচিত সরকার, সে চাইলেই তখন যে কোনো সিদ্ধান্ত তিনি নিতে পারবেন, সেই সিদ্ধান্ত তিনি গ্রহণ করতে পারবেন। তাই আমার কাছে মনে হয় যে এই প্রশ্নটি আসলে একটি যৌক্তিক প্রশ্ন নয়, এবং এই প্রশ্নটি যারা বলছেন বা যারা করছেন তাদের ক্ষেত্রে এই বিষয়টি অবশ্যই ভাবা উচিত। কারণ বর্তমানে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী নন, কিন্তু তিনি যদি নির্বাচিত প্রধানমন্ত্রী হন তখন তার প্রেক্ষাপটটা বা তার বিষয়টা অবশ্যই অনেকটা পরিবর্তন হবে। এবার আসুন, তিনি তার জায়গা থেকে, তার মা যখন ভীষণ অসুস্থ, তিনি সাধারণ মানুষের বিভিন্নভাবে অনেক প্রশ্নের যখন জন্ম হয়েছে এবং অনেকে এটি নিয়ে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে, আপনারা কি মনে করেন যে আসলে বাংলাদেশের শত্রু নেই? বাংলাদেশে বৈদেশিক শত্রু থেকে শুরু করে আমাদের দেশের অভ্যন্তরীণ অনেক শত্রু আছে। তো অনেকেই বিষয়টিকে ঘোলা করার চেষ্টা করছে, ইমেজকে খারাপ করার চেষ্টা করছে। যারা এটি করছে তাদের প্রত্যুত্তর করার জন্য যখন তারেক রহমান একটি ফেসবুকে দীর্ঘ পোস্ট দেন এবং তিনি বলেন যে তার দেশে ফেরাটি কোনো একক সিদ্ধান্ত নয় এবং এটি বিস্তারিতভাবেও তিনি বলতে চান না, অর্থাৎ এই বিষয়টিতে একটি বলতে গেলে আমরা কি বলি সেটাকে, যে একটি নিষেধাজ্ঞা বা একটি দায়বদ্ধতা বা বাধাগ্রস্ত হওয়ার মতো একটি ব্যাপার আছে। প্লাস হচ্ছে যে একক সিদ্ধান্ত নয় কেন, কারণ একক সিদ্ধান্ত আসলে কিভাবে হবে? দেখেন, আমি আপনাকে বলি, বর্তমান সময়ে আমরা জানি যে খালেদা জিয়ার বর্তমান যে অবস্থা, এই রাজনৈতিক দলকে বাংলাদেশের সরকার ব্যবস্থা গঠন করে পুনরায় ঢেলে সাজানোর মতো শারীরিক কন্ডিশনে কিন্তু তিনি নেই। তিনি যোগ্য নেত্রী, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু মানুষের তো একটা শারীরিক সক্ষমতা বলতে একটি শব্দ আছে। দেখেন, আপনি 20 বছর বয়সের যুবক হয়ে যে কাজ করতে পারবেন, যখন একজন বৃদ্ধ মানুষ সেই কাজ করতে যাবে তার করতে অনেকটাই কষ্ট হবে। তো সেই জায়গা থেকে বাংলাদেশের পরবর্তী জেনারেশনের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, বাংলাদেশকে ঢেলে সাজানোর স্বপ্নের ক্ষেত্রে কাকে নিয়ে স্বপ্ন দেখে মানুষ? অবশ্যই তারেক রহমানকে নিয়ে স্বপ্ন দেখে। তাহলে তারেক রহমানকে নিয়ে যে স্বপ্ন দেখে, তারেক রহমান দেশে আসবেন, তার ক্ষতি কি আমাদের দেশের মানুষ করবে বলে মনে হয় আপনার? আমাদের দেশের ভেতরে কি শুধু মানুষ আছে? বৈদেশিক শত্রু নেই? আমাদের আশেপাশের শত্রু নেই যারা এই মুহূর্তে বাংলাদেশে প্রভাব বিস্তার করতে পারছে না? কারণ রাজনৈতিক দলের একটি প্রভাব আছে, বিএনপির একটা বড় প্রভাব আছে, জামায়াত ইসলামের একটা বড় প্রভাব আছে, বিগত সময়ের যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় নিমজ্জিত ছিল তাদের একটি প্রভাব আছে। এই কারণে বৈদেশিক কোনো শত্রু সরাসরি এসে আমাদের দেশের বিষয়গুলোতে ইন্টারফেয়ার করতে পারছে না। কিন্তু যদি তারা না থাকে, তাদের কিন্তু ঢোকাটা অনেক সহজ হয়ে যাবে। তার মানে তারেক রহমানকে যদি এই মুহূর্তে সরিয়ে ফেলা হয়, তাহলে বিএনপিতে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি হতে পারে। আর এই অস্থিতিশীল অবস্থা তৈরি হলেই সেই সুযোগটি এই যে সুযোগ সন্ধানীরা গ্রহণ করতে পারবে এবং আমাদের দেশের ক্ষতি করতে পারবে। তার মানে তারেক রহমানের বেঁচে থাকাটা আমাদের বাংলাদেশের এবং বিএনপির জন্য অত্যন্ত জরুরি। তাহলে বিএনপির জন্য যদি অত্যন্ত জরুরি হয়, তাহলে স্বাভাবিকভাবে বিএনপির যারা হেভিওয়েট যারা নেতা আছে কিংবা যারা উপদেষ্টা মণ্ডলী আছে, তারা তো অবশ্যই এই বিষয়টি তাকে গাইড করবে। সে চাইলেই সরাসরি চলে আসতে পারে না, কারণ তার যদি এই মুহূর্তে ক্ষতি করা যায় তাহলে অনেকেরই সুবিধা হবে। তাই তার যাতে ক্ষতি না হয় সেই বিষয়টিও তো ভাবনার বিষয় আছে। তাছাড়া তিনি দীর্ঘদিন দেশের বাইরে আছেন, সেখানেও একটি ব্যাপার আছে। আমাদের দেশে একটি রাজনৈতিক এখন একটি ব্যাপার চলছে। তো সব কিছু মিলিয়ে তার যে একক সিদ্ধান্ত নয়, তিনি সেটি বোঝাতে চেয়েছেন বলে আমার ধারণা। এখন আসলে তিনি এর পাশাপাশি যদি অন্য কিছু বোঝাতে চান, পরবর্তীতে তিনি যদি এই বিষয়ে বিস্তারিত জানান, আমরা বলতে পারবো। তবে প্রাথমিকভাবে তার এই পোস্টের থেকে এটি ধারণা করা যায়, সেটি আমি মনে করছি। এবার আসেন যে অন্তর্বর্তী সরকারের কি কোনো বাধা আছে কিনা তারেক রহমানের দেশে ফেরা নিয়ে। এই জায়গাটিতে কিন্তু স্পষ্টভাবে প্রেস সচিব তিনি কিন্তু বলেছেন যে অন্তর্বর্তী সরকারের দিক থেকে তার দেশে ফেরা নিয়ে কোনো বাধা নেই। তার মানে অন্তর্বর্তী সরকারের এই বিষয়ে কোনো বাধা নেই, এবং আপনারা জানেন যে তাকে দেখতে কিন্তু ইতিমধ্যে গিয়েছেন এই ইন্টারিম গভর্নমেন্ট। তো সেই ক্ষেত্রে এই জায়গাটিতে বাধা নেই বলেই তারা জানান। তো এই জায়গার বাধার যে প্রশ্নটি, সেটিও না বোধগী বলে মনে হচ্ছে, বা নাই বলতে গেলে আর কি। ওকে, এবার চলে যাচ্ছে তার নিরাপত্তার যে প্রস্তুতি, সেটি কতটুকু প্রস্তুত হয়েছে। আমরা জানি যে 2টো বুলেট প্রুফ গাড়ির কথা বলা হয়েছে এবং অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদনের কথা বলেছে, সেগুলো কি পূরণ হয়নি কিনা। আসলে এটিও এই ক্ষেত্রে যে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটিও কিন্তু না, কারণ এটি আসলে বুলেট প্রুফ গাড়ি বা এই যে অস্ত্রের বিষয়টি, এটি খুবই যে সময় সাপেক্ষ ব্যাপার তাদের জন্য, বা তারা করতে পারবেন না, আমার মনে হয় না যে এটি আসলে এরকম কোনো ব্যাপার আছে কিনা। এবার আসেন যে বিদেশি শক্তির কোনো প্রভাব আছে কিনা। হ্যাঁ, এবার একটি প্রশ্ন। দেখেন, আমাদের দেশটা গণতান্ত্রিক দেশ হলেও এই দেশে কিন্তু বিদেশি শক্তির ভালো প্রভাব আছে। এই সরকারের সময় তো শোনা যায় যে অন্তর্বর্তী সরকারের সাথে আমেরিকার একটি যোগসাজশ আছে, তাদের একটি প্রভাব আছে এখানে, শোনা যায়। অনেকে বলেন না, বা আপনারা অনেকে কিন্তু এই বিষয়টি আলোচনা করেন বা শুনেছেন এর আগে। তো এখন বিষয়টি হচ্ছে যে বিদেশি শক্তির একটি প্রভাব গণতান্ত্রিক দেশ হলেও আমাদের দেশে আছে, এটা মানতে হবে। বিদেশি শক্তির প্রভাব হিসেবে আমাদের পার্শ্ববর্তী দেশ
ভারতের একটি প্রভাব বিগত সময়ে ছিল, এখনও যে একেবারেই নেই তাও না, আবার সামনে যে তৈরি হবে না সেটাও না। আচ্ছা, এখন বর্তমানে আমেরিকার একটি প্রভাব আমাদের দেশে আছে, আপনারা জানেন অনেকেই। তো বিদেশি শক্তির প্রভাব এখানে থাকতেই পারে, কারণ দেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে বিদেশি শক্তির একটি প্রভাব বিস্তার হবে বা থাকবে, এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে তার দেশে ফেরাকে কেন্দ্র করে ভারত বাধা দিয়েছে, এই বিষয়টি আসলে যৌক্তিক বলে মনে হয় না। কারণ ওই যে শুরুতে বলেছিলাম যে বিবিসি বাংলা একটি বিস্তারিত সংবাদ প্রকাশ করেছে যেখানে আমেরিকা এবং ভারতের বাধা দেওয়ার বিষয়টি উঠে এসেছে। এখন যদি এই মুহূর্তে ভারত যদি কাউকে বাধা দেয় বাংলাদেশের কোনো কাজ করতে, তাহলে সাধারণ মানুষ সেটি ধরে নিবে, বা সাধারণ মানুষের একেবারে ভেতর থেকে সেই বিষয়টি আসবে যে নিশ্চয়ই মানুষটা বাংলাদেশের ভালো কিছু করতে চায়, এই জন্য ভারত তাকে বাধা দেবে। তাহলে ভারত যদি তারেক রহমানকে এখন বাধা দেয়, তাহলে তারেক রহমান হবে বাংলাদেশের জন্য হিরো, কারণ তারেক রহমান বাংলাদেশের জন্য ভালো করতে চান জন্য ভারত তাকে বাধা দিবে, সোজা হিসাব। তো এখন সেই বিষয়টিও স্পষ্ট মনে হয় না যে ভারত এখানে বাধা দিচ্ছে, বা দিলেও দিয়ে থাকতে পারে। তবে বৈদেশিক কোনো বাধার ঘটনা আছে কিনা এটিও কিন্তু হতে পারে, ঘটনা হতে পারে, নিশ্চিত করে বলা যাচ্ছে না যতক্ষণ পর্যন্ত তারেক রহমান সেই বিষয়টি সম্পর্কে যেটি বলেছেন যে বিস্তারিত বলার বা বিস্তৃত করে বলারও সুযোগ নেই। তিনি যদি বিস্তারিতভাবে জানান, বিস্তৃত করে বলেন, তাহলে আমরা সেটি জানতে পারবো। তবে এখানে একটি বিষয় হলো যে আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে খালেদা জিয়ার বর্তমান যে শারীরিক অবস্থা সেটি কিন্তু একটি স্থিতিশীল অবস্থায় আছে। অর্থাৎ তিনি এখন যে আশঙ্কায় যেটি ছিল, মানে প্রতিনিয়ত যেভাবে অবস্থা খারাপের দিকে যাচ্ছিল সেটি এখন নেই, এখন একটি স্থিতিশীল অবস্থায় বা একটু স্থিতিশীল অবস্থায় এসেছে। তবে তিনি যদি শারীরিকভাবে আরেকটু সুস্থ হয়ে যান বা সুস্থ হন, বা তার এই অবস্থা যদি আরেকটু উন্নতি করে অবনতির বদলে, তাহলে তাকে উচ্চ চিকিৎসার জন্য লন্ডনে পাঠানো হবে। আপনারা জানেন যে 5 আগস্টের পরে খালেদা জিয়াকে তার লিভার ট্রান্সপ্লান্টের জন্য তাকে লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তার বর্তমান যে বয়স এবং শারীরিক অবস্থার কথা বিবেচনা করে এটি করা সম্ভব হবে না বলে জানিয়েছে। এবং তারপরেই কিন্তু তিনি আবার অসুস্থ হন, এবং তার এই অসুস্থতাকে ঘিরেই তার ছেলের দেশে ফেরাকে নিয়ে যে ধরনের কথা বা যে ধরনের সমালোচনা বা নোংরা রাজনীতিও বলা চলে শুরু হয়েছে, সেই বিষয়ে বলছিলাম। তো যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো আপনাদের সামনে পরিষ্কার করার চেষ্টা করছিলাম, এখন পর্যন্ত ওঠা সকল প্রশ্ন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকেও জানার সুযোগ দিবেন, নিজেদের মধ্যে প্রোপাগান্ডা বা এই বিষয়গুলো আনবেন না। আবার আমার বলা কথাগুলো যে আপনাদের সবার ভালো লাগবে তাও ঠিক না, কারণ অনেকেই এটির দ্বিমত প্রকাশ করতে পারেন, একমত নাও হতে পারেন। আমি যদি দ্বিমত প্রকাশ করেন বা একমত না হন, সেটাকেও আমি অভিনন্দন জানাই বা আমি সাধুবাদ জানাই, এবং যদি কেউ একমত হন সেটাকেও সাধুবাদ জানাই। চিন্তাটা সম্পূর্ণ আপনার। আমি আমার দিক থেকে যা মনে হয়েছে, যেসব প্রশ্ন এসেছে বা যেসব প্রশ্ন বিভিন্ন জায়গায় উড়ে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সংবাদ মাধ্যমে, সাধারণ মানুষের মুখে, সেই বিষয়গুলোর বিশ্লেষণে সেই প্রশ্নগুলোকে আপনাদের সামনে নিয়ে এসে তার যতটুকু উত্তর এখন পর্যন্ত ঘেটে বা আমার নিজের জায়গা থেকে মনে হয়েছে, মানে ঘেটে দেখার পরে যে এটি উত্তর হতে পারে, সেই বিষয়টি আপনাদের সামনে আলোচনা করছিলাম। ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।